বিদেশের মাটিতে দেশীয় একটা আমেজ আনার জন্য আমার একটা ছোট্ট শখের বাগান করেছি এবং সেই শখের বাগানে এবছর কী কী লাগিয়েছি এবং সেগুলো থেকে কেমন ফলন পাচ্ছি সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকের আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম বাগানের একটা নতুন আপডেট শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। অনেকদিন ধরে বাগানের কোনো রকম কোনো পরিচর্যা হচ্ছে না, কারণ মনটা তেমনটা ভালো না। কারণ আমাদের বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ ছিল কয়েকদিন ধরে, এখনও আছে, বলবো না যে এখনও মানে খারাপ না, এখনও কিন্তু সেই মর্মান্তিক ঘটনাগুলো ঘটেই চলছে। কিছুদিন আগে রাস্তায় ফেলে ফেলে ছাত্রছাত্রীকে মারা হচ্ছিল, আর এখন মানুষকে মানে গুম করা হচ্ছে। মানে কি যে একটা অবস্থা হচ্ছে বাংলাদেশে। আবার মাঝখানে ইন্টারনেট নাই। ইন্টারনেট কয়েকদিন দিয়েছিল, শুনলাম যে সবাই নাকি কথা বলছে সবার সাথে, কিন্তু আমি এখনও পর্যন্ত আমাদের বাসায় ইন্টারনেট দিয়ে আমি কথা বলতে পারিনি। আমি ডাইরেক্ট সেলফোনে কল দিয়েছিলাম, কিন্তু আমার আম্মু কোনো রকমভাবে আমার কথা কোনো রকম শুনছিল বা শুনছিল না। কিন্তু এরপর থেকে নেটে কল দিলে হয়তো বা কথা বোঝা যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না। তা আবারও আমি 2 দিন ধরে আমার আম্মুর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। এর মধ্যে আজকে আবার একটা সংবাদ শুনলাম যে আমাদের মানে প্রধানমন্ত্রী সে নাকি কান্না করতেছে। এখন কান্নাটা কেন করতেছে সেটাও বলি, অনেকে হয়তো বা অলরেডি জেনেও গেছেন। মানে বাংলাদেশে মেট্রো রেল যে ভাঙচুরটা হয়েছে সেটার কারণে এখন বর্তমানে বাংলাদেশে মানুষের জীবনের কোনো মূল্য নাই। মানে মানুষ মরে যায় সেটাতে মানুষের চোখ দিয়ে পানি আসে না, কিন্তু একটা মাত্র সামান্য একটা মেট্রো রেল ভাঙচুর করার কারণে ওনার অনেক কান্না পাইছে। সে টিস্যু পেপার মুড়ায় মুড়ায় সে চোখের পানি মুছতেছে। ওনার এই কান্নাকাটি দেখার পরে আমার একটা জিনিস মাথায় আসলো যে উনি যদি এই রাজনীতিতে না আসতো, উনি যদি বাংলা চলচ্চিত্রে যদি কাজ করতো না, তাহলে উনি একদম মাস্ট মানে এটাকে কি বলে জাতীয় পুরস্কারটা পাইতো। তো যাই হোক ভাই, অনেক কথাই বলে ফেলছি, আমি বেশি কথা বাড়াতে চাই না এই রাজনীতি কথাটা নিয়ে, কারণ আমি এগুলোর প্যাচ মোর কিছুই বুঝি না। আমি ভাই সাধারণ জনগণ, আমি সাধারণ জনগণের মধ্যে থাকতে চাই, কিন্তু ওনাদের কিছু মানে কার্যকলাপের কারণে আর কি মাঝে মধ্যে না অনেক রাগের চোটে মাঝে মাঝে কিছু কথা বলে দিই। তো যাই হোক, আপনারা ইগনোর করবেন, কারণ আমার আসলে কোনো দলকে ছোট করা বা বড় করার কোনো উদ্দেশ্য নাই। কারণ আমি নিজেও কোনো দল করি না, কারণ আমি নিজেরটা খাই, নিজেরটা পড়ি। আল্লাহ আমাকে ভালো রাখছে, সেটাই আলহামদুলিল্লাহ। তো অনেক কথাই বলে ফেলছে। তো এখানে এখন আসেন আমার বাগানটাকে ঘুরাই দেখাই। বাগানের অবস্থা এখন মোটামুটি আধমরা হয়ে আছে, কারণ যেহেতু কয়েকদিন ধরে কোনো রকম যত্ন আত্তি হচ্ছে না। তার উপরে ইটালিতে এখন বর্তমানে অনেক বেশি গরম, আর এই গরমে গাছপালা বাঁচানোটা অনেক বেশি কষ্টের। দেখতে পাচ্ছেন রোদ্রে একদম পাতাগুলো নেতিয়ে গেছে। আর এখানে আমার শিম গাছটাতে আপাতত কোনো শিম হচ্ছে না, ফুলও আসছে না, ভাবতেছে এটা কেটে দিব। আর এখানে সুন্দর কয়েকটা গাঁদা ফুলের গাছ হয়েছে মানে বীজ থেকে। আর এখানে সেই টমেটো গাছ, যেখান থেকে আয়েশা টমেটো পেরেছিল, এখানে অলরেডি কয়েকটা টমেটো আবার পাকা শুরু করে দিয়েছে। এখন চলেন আপনাদেরকে নিয়ে ডাঁটা শাক কাটি। বাগানের ডাঁটা শাকগুলো মাসাল্লাহ ভালো বড় হয়েছে। আমি নিয়ে আজকে 3বার ডাঁটা শাক খাবো। আমার কাছে ডাঁটার থেকে ডাঁটার শাকটা অনেক বেশি ভালো লাগে। আমার বাসায় আমার বাচ্চারাও ডাঁটা শাক অনেক বেশি পছন্দ করে। এই গাছটা দেখতেই পাচ্ছেন, একটা গাছ থেকে মনে করেন যে 8-10টার মতো শাখা প্রশাখা বের হয়েছে। মানে একটা গাছ দেখলে দূর থেকে মনে হবে যে সেখানে 8-10টা গাছ লাগানো আছে। তা আমি এই গাছের যে শাখা প্রশাখাগুলো আছে সেগুলো কেটে দিচ্ছি। আর উপরের সাইডের গাছগুলো মানে এমন পরিমাণ ঝলসে গেছে রৌদ্রের কারণে, কারণ রোদটা একদম সোজা আমাদের ব্যালকনিতে আসে। সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত আমাদের ব্যালকনিতে সবসময় রোদ থাকে, বাতাস তো থাকে, কিন্তু রোদের যে একটা তাপ, সেই তাপের কারণে আসলে গাছপালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যতই পরিচর্যা করছে কিন্তু গাছপালার পাতাগুলো আর ঠিকমতো সবুজ রাখতে পারছি না। তো এই সাইডে আমার করলা গাছে অনেকগুলো ফুল এসেছে, প্লাস করলাও এসেছে। আমি এটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই সাইডটাতে একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছিলো, তো আমি এই সাইড থেকেও কয়েকটা ডাঁটা শাক কেটে নিচ্ছি। তো ডাঁটা শাকগুলো মাসাল্লাহ এত সুন্দর হয়েছে, আর সূর্যের আলো পেয়ে গাছগুলো মনে হয় যে একদম ঝলমলিয়ে উঠছে। তো এখান থেকে আমিও কয়েকটা ডাঁটা শাক নিয়ে আজকে ডাঁটা শাক ভাজি করব। আমাদের বাসায় আবার ডাঁটা শাক অনেক বেশি পছন্দ করে সবাই। তো দেখতে পাচ্ছেন একটা গাছ থেকে কিন্তু আমি এই কয়েকটা ডাঁটা পেরেছি। মনে হবে যে আমি কয়েকটা ডাঁটা উঠিয়েছি, কিন্তু না, আমি একটা গাছের ডালপালা থেকে আমি কিন্তু পুরো 1 মুঠ ডাঁটা শাক নিয়েছি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা থেকে কিন্তু আমি একটু আগে যে ডাঁটাগুলো কাটলাম সেটাই আর কি। দেখতে পাচ্ছেন এখান থেকে কয়েকটা ডাঁটার যে শাখা প্রশাখা আছে সেটা কিন্তু আমি কেটে নিয়েছি।
এরপর দেখলাম পাশে কিছু লাল শাকও আছে। এই লাল শাকগুলো ভালোই বড় হয়ে গেছে, তো আমি এগুলো উঠিয়ে রেখে দিব ফ্রিজে। যেদিন আবার লাল শাক রান্না করি সেদিন বের করে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন বাগানের তাজা ডাঁটা শাক নিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। বাগান থেকে শাকগুলো উঠানোর পরে ভালোভাবে ধুয়ে সুন্দর করে কুচি করে কেটে এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ হওয়ার পরে এখন বাগার দেওয়ার পালা। তো এই তো আমরা নর্মালি যেভাবে শাক বাগার দিই সেভাবে বাগার দিয়ে দিচ্ছি। আর শাক বাগার তো সবাই জানেন। তো এই লাস্টের ক্লিপটা শেয়ার করার একটা মাত্র কারণ হচ্ছে যে বাগানের তাজা শাকটা আজকে কীভাবে রান্না করলাম এবং শাকের কালারটা কেমন ছিল সেটা। আর বাগানের শাকসবজি খেতে সবার অনেক বেশি ভালো লাগে, আমারও ভালো লাগে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আজকে ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।